আমাদের বন্ধু এবং আমাদের যেমন তাদের প্রয়োজন আছে, তাদেরও আমাদের প্রয়োজন আছে, কিন্তু তাদের মাইন্ডসেটটাও বদলানোর প্রয়োজন আছে। সেটা না করলে আমরা আসলে কি করতে পারি? আচ্ছা দেখুন, একটু আগেই আমি যেটা বলেছিলাম, আমি আবারও একটু সুবিধার্থে সেটা আমি একটু রিপিট করছি যে ভারতের বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রনীতি হচ্ছে একটি দল এবং একজন ব্যক্তিকেন্দ্রিক। এটাই হচ্ছে মূল প্রবলেম। দেখুন, 13 সালের নির্বাচনের কথা আপনার মনে আছে, তো সেই নির্বাচনটা কেন বানচাল হয়েছিল? ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করলো, এরপরে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে সিএমএইচে ভর্তি করানো হলো, এরপরে নির্বাচনটা কি হলো এটা আমরা জানি। তো এই যে একটু আগে ডক্টর আনিসুর রহমান যেটা বলছিলেন যে একটি দলকে ক্ষমতায় রাখার জন্য কিন্তু তাদের বেশ কিছু ভূমিকা ছিল, এবং 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে পতিত সরকারের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে আশ্রয় নিলেন। সব কিছু মিলে ভারতের সাথে সম্পর্কটা কিন্তু একদিনে না, এই সম্পর্কটা ধীরে 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 একটা অবনতির দিকে গিয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে শুরু করে তারই ধারাবাহিকতায় বিএনপির সরকারও কিন্তু তাদের এই সাউথ এশিয়ান পলিটিক্সে বা এই এশিয়ান পলিটিক্সে একটা নতুন ডাইমেনশন এনেছে। বিএনপির সরকার কিন্তু এখন পূর্বমুখী পররাষ্ট্রনীতিতে যাচ্ছে, এটা খুবই স্পষ্ট। সেখানে কিন্তু বিএনপির যে চীনমুখী যে পররাষ্ট্রনীতি, সেটা কিন্তু এখন স্পষ্ট। সেই জায়গা থেকে অবশ্যই ভারত চেষ্টা করবে তাদের সম্পর্ক ডেভেলপ করে সেই পররাষ্ট্রনীতিতে একটা ভারসাম্য নিয়ে আসা। আমি মনে করি সেটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। একই সঙ্গে বিএনপির কৌশলগত অবস্থানটাও আমার কাছে খুব পরিষ্কার এবং আমি মনে করি খুবই যুক্তিযুক্ত, যে এখন তো আসলে এই যুগে কামানগোলা নিয়ে যুদ্ধ করে আসলে খুব একটা লাভবান হতে পারে না কেউ। এখানে স্ট্র্যাটেজি হচ্ছে, কৌশলই হচ্ছে মূল ফ্যাক্ট। সেখানে আপনি যদি চাপে রাখতে পারেন, কৌশলটা যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলে আপনি পররাষ্ট্রনীতিতে উইন করবেন, এটাই স্বাভাবিক। একদম। আমি সবশেষ একটা বিষয়, একটা মন্তব্য অধ্যাপক আনিসুর রহমানকে নিতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, আপনি দেখেছেন ককরোচ জনতা পার্টি একটা আন্দোলন করেছে, দীর্ঘ সময় ধরে সে আন্দোলন আমরা দেখেছি। মনে হচ্ছিল যে সেখানে একটা জেনজি জোয়ারে সরকার পতন হয়ে যাবে, মোদি হাওয়ার পতন হয়ে যাবে, নানা কিছু। এবং পরবর্তীতে সেটা থেমেছে, কারণ নরেন্দ্র মোদী কমিটমেন্ট করেছেন প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা হয়েছে। মুশকিল হচ্ছে এই যখন ঘটনা তার ঠিক 2 সপ্তাহের মধ্যে আজকে আবারও ভারতে প্রশ্ন ফাঁস হলো। 17তম দিনে আসলে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস হয়ে গেছে এবং রণাঙ্গন আমরা দেখেছি ঝাড়খণ্ডে এবং রাঁচিতে। কি বলবেন আসলে, এইটা কি আসলে আরো বড় আকার ধারণ করবে কিনা? পরিণতিটা কোথায় যাবে এটার? নিশ্চয়ই আপনি যেমন সাসপেক্ট করছেন আমিও করছি, বিকজ ভারতের যে রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট, সেটা ভারতে এক ধরনের ধর্মীয় মৌলবাদী একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সেকুলার ইন্ডিয়ার জন্য কখনোই সুখকর না। ভারতের কংগ্রেস কিন্তু একটা সেকুলার রাজনীতিকে আফোল্ড করে, এবং এই ককরোচ পার্টি যেটা জনতা পার্টি যেটা ফর্ম করেছে স্টুডেন্টরা, এরা জেএনজি এবং তাদের যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা আস্তে আস্তে হবে, আপনার এক্সপান্ড হবে। এবং আপনি দেখবেন যে ভারতের ছোট ছোট রাজনৈতিক দলগুলো খুব পপুলার হয়ে উঠছে, এবং সাথে কংগ্রেস আছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে নরেন্দ্র মোদী সরকার যেহেতু 3 টার্ম ক্ষমতা এসেছেন, এই দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, এক ধরনের অটোক্রেসি এস্টাবলিশমেন্ট হয়, এবং সেটা ভারতবর্ষে হয়েছে এবং এইটার পরিবর্তনটা আসবে। এবং পলিটিক্যাল যেটা ওয়েভ তৈরি হয়েছে, পলিটিক্যাল চেঞ্জের যে ওয়েভটা ছাত্রদের হাত ধরে, এই ওয়েভটা মোদী সরকারের যদি টেকেল দিতে না পারে, তাহলে মোদী সরকারের জন্য সামনের দিনগুলো রাজনৈতিক সংকট তৈরি করবে। একদম। 1 মিনিটের মধ্যে একটা ছোট মন্তব্য আপনার নেব। বাংলাদেশের প্রেক্ষাপটটাকে দেখে, অর্থাৎ 24-এ যা ঘটেছিল জুলাইতে, ভারতে এখন যা হচ্ছে মিল পাচ্ছেন কিনা আসলে? না, আমি আসলে ভারতের সাথে মিলানো এটা কঠিন, কারণ হচ্ছে ভারত অনেকগুলো রাজ্য নিয়ে একটি দেশ, অনেক বড় দেশ, এক এক রাজ্যে এক এক দল শাসন করছে। এই জায়গা থেকে কেন্দ্রীয় গভর্নমেন্ট ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মোদী সরকারের পতন হবে, এটা আমি আসলে মনে করি না। ওখানকার প্রেক্ষাপটটা ভিন্ন, এবং ওখানে সবচেয়ে বড় কথা এই ঘটনাগুলো তাদের এক্সপেরিয়েন্সের মধ্যে আছে। তারপরেও হচ্ছে অনেক বড় দেশ, অনেকগুলো রাজ্য, এক এক রাজ্যে এক এক ধরনের কালচার, এক এক ধরনের আন্দোলনের ধরন এক এক রকম। এই আন্দোলন দিয়ে কেন্দ্রীয় সরকারের পতন আমার মনে হয় এটা বাংলাদেশে যে রূপ পেয়েছে বা নেপালে যেটা হয়েছে, শ্রীলঙ্কায় যেটা হয়েছে, মনে হয় না ভারত। আমি এটাকে একটু ডিফার করছি, বিকজ অফ ভারতের ছাত্র আন্দোলনটি এতটা আপনার দিল্লিকে সেন্টার করে হলেও ভারতের প্রত্যেকটা প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই আন্দোলনটা স্প্রেড হয়েছিল, এবং ভারতের সর্বভারতীয় যে বিরোধী দলগুলো আছে
যেমন ধরুন কলকাতার তৃণমূল কংগ্রেস এবং ওই যে আপনার দক্ষিণ ভারতের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, জি। এই দলগুলো কিন্তু এই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সাপোর্ট দিয়েছে। সুতরাং যখন স্টুডেন্টদের মুভমেন্টের মধ্যে শ্রেণী সংগ্রামের বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবী মহলটা এঙ্গেজ হয়, তখন সেই আন্দোলনটাকে একটা বৃহৎ আন্দোলনে পরিণত হয়। এবং ভারতে এই ধরনের বৃহৎ আন্দোলন বাধার সম্ভাবনা আছে বিকজ অফ ভারতে কিন্তু কংগ্রেস বিজেপি বিরোধী এক ধরনের রাজনৈতিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং কিন্তু কংগ্রেস একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি। কিন্তু ভারতে কি আন্দোলনে সরকার পতনের কোনো ইতিহাস আছে, মানে নজির আছে? না, লাস্ট যে এটা লাস্ট যে মুভমেন্টটা হয়েছে সেই না, মুভমেন্টটা কিন্তু নজির নেই। আপনার সরকারকে একেবারে ভিতকে নড়িয়ে দিয়েছিল এবং কারণ- মোদী সরকারের মতো একটা সরকার যারা খুব অহংকার অহমিকা করে সব সময় তাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সুতরাং আন্দোলনের ইন্টেন্সিটি খুব ব্যাপক ছিল এবং সেটা ছিল বলেই মোদী সরকার বাধ্য করেছে তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বহিষ্কার করতে। পদত্যাগ করেছেন, বাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ বহিষ্কার। বুঝতে পারছি। যাও